নমস্কার বন্ধুরা। তো তোমরা সবাই জানো যে এসআইআর শুরু হয়ে গেছে আর এই 4 তারিখ থেকে ইলুমিনেশন ফর্ম বিএলওরা প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছে দেবে। তো সেই ভয়ে অনেক বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এখন এই পশ্চিমবঙ্গ ছেড়ে পালাচ্ছে। অনেক ধরা পড়ছে, অনেক ধরা পড়ছে না। কিন্তু তোমরা একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবে, যারা এই ভয়ে পালাচ্ছে তাদের বেশিরভাগই কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ। ঠিক আছে, বাংলাদেশে অনুপ্রবেশ যারা এখান থেকে পালাচ্ছে তারা সবাই মুসলমান। তোমরা দেখতে পাবে না সেখানে কোনো হিন্দু আছে, বা তোমরা দেখতে পাবে না সেখানে কোনো মতুয়া বা অন্য কোনো গোষ্ঠীর মানুষ আছে। কেন দেখতে পাবে না? কারণ সেই জন্য সিএএ কানুন আছে বা সিএএ আইন আছে। সেই সিএএ আইনের আওতায় তারা কিন্তু নাগরিকত্ব পেয়ে যাবে, তাই তারা নাগরিকত্ব ফর্ম ফিল আপ করছে। সিএএ যে ক্যাম্প আছে সেই ক্যাম্পে প্রচুর ভিড় তোমরা দেখতে পাবে। এখন বিজেপির তরফ থেকে যে সিএএ ক্যাম্প চালু করা হয়েছে, সমস্ত সিএএ ক্যাম্পে তোমরা দেখতে পাবে প্রচুর মানুষ ভিড় জমাচ্ছে। কেন ভিড় জমাচ্ছে? তার আসল কারণ হচ্ছে তারা সবাই সেই ফর্মটি ফিল আপ করছে, কারণ তারা ভারতের নাগরিকত্ব পেতে যায়। কিন্তু তোমরা দেখবে মুসলমানরা তো সেই ফর্মটা ফিল আপ করতে পারবে না। যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান আছে তারা সেটা ফিল আপ করতে পারবে না, তাই তারা রাতের অন্ধকারে এই পশ্চিমবঙ্গ ছেড়ে পালানোর চেষ্টা করছে। দেখো, তারা কিন্তু পশ্চিমবঙ্গে এসেছিলেন বহুকাল আগে। ঠিক আছে, তারা এসে পর এখানে নানা কাজকর্মের সাথে যুক্ত হয়ে পড়েছিলেন। কারো বাড়িতে পরিযায়ীদের কাজ করতেন, কেউ কেউ আরো অন্যান্য ছোটখাটো যে সমস্ত কাজ আছে সমস্ত কাজে তারা যুক্ত হয়েছিলেন। কিন্তু তাদের কাছে কোনো বৈধ নথিপত্র ছিল না বা কাগজ ছিল না। তারা কি করেছিল, আধার কার্ড বা ভোটার কার্ড এই সমস্ত কার্ডগুলো ডুপ্লিকেট ভাবে বানিয়ে নিয়েছিল এবং সেগুলো ব্যবহার করে তারা এখানে থাকতে শুরু করে দিয়েছিল। কিন্তু এসআইআর হলে এই সমস্ত নথিতে তো কাজ হবে না। তাদের একটা যেটা যথাযোগ্য প্রমাণ বলে, সেই যথাযোগ্য প্রমাণ তাদেরকে দেখাতে হবে, এবং সেটা তারা দেখাতে পারবে না সেই ভয়ে। কারণ তারা ভাবছে যে যদি তারা এসআইআর এর সময় সেই সমস্ত ইলিগেশন ফর্মটা ফিল আপ করতে না পারে এবং সেই বৈধ কাগজ দেখাতে না পারে, তাহলে কি হবে? তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। তারপর তাদেরকে হয়তো সুন্দরবনে না হলে আমাদের আন্দামানে ছেড়ে দেওয়া হতে পারে। তো সেই ভয়ে তারা ভাবছে যে কিভাবে আবার এখান থেকে পালানো যায়। একটা সময় তারা এসেছিল, কিন্তু এখন সবাই তারা পালানোর চেষ্টা করছে। দেখো, এই যে তারা এইভাবে ছেড়ে পালাচ্ছে, এদের মধ্যে আমি যেটা তোমাদের বলছিলাম যে একটা হিন্দু দেখতে পাবে না, ঠিক আছে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। কিন্তু সবার আগে তোমাদের দেখায় এই যে এরা পালাচ্ছে, এটা পালাচ্ছে বলে শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন। চলো তিনি কি বলছেন সেটাই প্রথমে শুনে নিই। আর বাকি কয়েক লক্ষকে 7ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টের পরে বিএসএফ চুলের মুঠি ধরে দাঁড়াবে। বাংলাদেশি মুসলমানরা পালাচ্ছে, পালাও আজ রাতের মধ্যে, কাল ভোর হওয়ার আগে ভাগো, ভাগো, যেখান থেকে এসছো সেদিক দিয়ে ভাগো। ডিঙি ডিঙি ধরে আমার নন্দীগ্রামে ধরেছি 4টা, বাংলাদেশ থেকে এসে গড়চক্রে বেরিয়েছিল। আমাদের লোকদের বলছে পালাবো, তাহলে যে রাস্তা দিয়ে এসছো ওই রাস্তায় উঠো। নৌকাতে উঠে গেছে, নয়াচর দিয়ে পালাবে বাংলাদেশ। ভাগো, সব ভাগো, হাঁটো হয়ে আসে। তাহলে শুনলে তো শুভেন্দু অধিকারী কি বললো? তিনি কিন্তু বলেই দিলেন যে যারা এখনো বাংলাদেশে অনুপ্রবেশকারীরা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আছো, তারা কিন্তু এখনই ছেড়ে পালাও। কারণ যদি ইমিগ্রেশন ফর্ম তারা ফিল আপ করতে না পারে, তাদের ঘাড়ে চুলমুটি ধরে তাদেরকে এখান থেকে বিদায় করা হবে বা ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। তো সেই ভয়ে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ, প্রচুর বাংলাদেশি মানুষ একে একে কিন্তু ছেড়ে পালাচ্ছে। আর এখানে তৃণমূল কি নাটক করছে? তৃণমূল নাটক করছে এসআইআর ভয়ে অনেক মানুষ সুইসাইড করছে, মারা যাচ্ছে। এটার জন্য দায়ী হচ্ছে বিজেপি বা আমাদের যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশন। এবং এই জন্য এই প্রশ্নটাও সাংবাদিকদের দ্বারা কোশ্চেনটা করা হয়েছিল শুভেন্দু অধিকারীকে যে অনেক মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে এসআইআর এর ভয়ে। তো সেটা নিয়ে তিনি কি বললেন সেটা একবার তোমরা প্রথমে শুনে নাও। সম্পূর্ণ মিথ্যা, প্রথম দিন থেকে যা চলছে কমপ্লিটলি মিথ্যা। এটাও মিথ্যা, এটাও মিথ্যা। এবং 7ই ফেব্রুয়ারি পর্যন্ত যত সুইসাইড হবে, অ্যাক্সিডেন্ট হবে, ন্যাচারাল ক্যালামিটিতে মারা যাবে, এবং সাপে কাটাও মারা যাবে, সবই তৃণমূল চালাবে। আতঙ্কের পরিবেশ তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা, এটা হচ্ছে তৃণমূলের কাজ। আমরা ইলেকশন কমিশন ভার্সেস পিসি ভাইপোর লড়াই দেখবো, আমরা জড়াবো না। শুনলে তো কি বললো শুভেন্দু অধিকারী? ইলেকশন কমিশন ভার্সেস পিসি ভাইপোর লড়াই দেখবো। দেখো, এই কথাটা কিন্তু ভুল নয়। এর আগেও অনেক মানুষ সুইসাইড করেছে বা মারা গিয়েছে। ঠিক আছে, আমরা দেখেছিলাম একজন শিক্ষক যিনি কিন্তু মানে এই তৃণমূল সরকারের জন্য তিনি চাকরি হারা হয়েছেন, চাকরি হারা শিক্ষক, তিনি সুইসাইড করেছিলেন। তখন কিন্তু এই অভিষেক ব্যানার্জি বলো বা মমতা ব্যানার্জি বলো বা তৃণমূলের কেউ বলো সেখানে যায়নি। কিন্তু এই এসআইআর এর সময়, এই সময়টাতে তোমরা দেখবে
তৃণমূলে অনেক নেতারা কোনো জায়গায় যদি সুইসাইডের কোনো ঘটনা খুঁজে পাচ্ছে সেখানে কিন্তু তারা ধর্ণা দিয়ে চলে যাচ্ছে। আর এমনটাই শুধু নয়, সেই সব জায়গায় গিয়ে তারা টাকা পয়সা দিচ্ছে তাদেরকে। একটা বাড়ির পরিবারে গিয়ে আমরা দেখেছিলাম 3 লাখ টাকা কিন্তু দিয়েছিল অভিষেক ব্যানার্জির নাম করে, তার ভাতা থেকে দিয়েছিল। ঠিক আছে, তারা বুঝতে পারছে সরকারি অনুদান নয়, তারা টাকা দিচ্ছে যাতে তাদের ধারে তারা কথা বলে বা তাদের হয়ে তারা কথা বলে। তো সেটা আমরা এখান থেকে বুঝতেই পারছি যে এখন যত যেখানে মারা যাচ্ছে সেটা নিয়ে কিন্তু তৃণমূল এই কথাটাই বলছে যে এই সব ঘটনা হচ্ছে এসআইআর এর ভয়ে। কিন্তু বিজেপির থেকে শুভেন্দু অধিকারী কি বলেন, এই সমস্ত ঘটনা সব মিথ্যা কথা, কেউ মারা গেলে সেটা তৃণমূল চালানোর চেষ্টা করছে, এসআইআর ভয়ে মারা যাচ্ছে এইভাবে। ঠিক আছে, এবারে আমরা তো এটা শুনে নিলাম, এরপর আমি তোমাদের যেটা দেখাবো এই ভিডিওটা তোমরা দেখলে সত্যি অবাক হয়ে যাবে, কারণ শয়ে শয়ে মানুষ তোমরা এখানে দেখতে পাবে যারা বাংলাদেশ পালানোর চেষ্টা করছিল আর এদিকে বিএসএফ আটক করেছে। তো সবার আগে ভিডিওটা তোমরা দেখাও, তারপর আমরা এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে তোমরা দেখলে এই যে এদিকে যে অ্যারেস্ট করা হয়েছে এরা 54 জনের মতো ছিল। ঠিক আছে, তো এরা হচ্ছে এই ঘটনাটা হচ্ছে বসিরঘাটে এদিকে এরা কি করছিল, বাংলাদেশে পালাচ্ছিল এবং সেই সময় বিএসএফ এর হাতে পড়ে যায় এবং বিএসএফ তাদেরকে অ্যারেস্ট করে। তাহলে বুঝতেই পারছো এসআইআর এর ভয়টা কাদের সবচেয়ে বেশি। আর তোমরা একটা জিনিস কি লক্ষ্য করেছো, এই যে এত মানুষ এখানে যাচ্ছিল তাদের মধ্যে একটাও কিন্তু তোমরা হিন্দু দেখতে পাবে না বা মতুয়া দেখতে পাবে না। কেন? কারণ তাদের ভয়টা নেই, কারণ সিএ যে আইনটা আছে সেই আইনে বলা রয়েছে যে মুসলিম বাদে বাকি যে কোনো ধর্মের মানুষরা এই সিএ ফর্মটা ফিল আপ করতে পারে এবং ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে। তাহলে তাদের মনের মধ্যে ভয় নেই, কারণ তারা এই নাগরিকত্বের জন্য আবেদন করবে। কিন্তু এখানে তৃণমূলের ভয় হচ্ছে যদি এভাবে হিন্দুরা যদি এই বিজেপির কাছ থেকে এভাবে যদি নাগরিকত্ব পেয়ে যায় তাহলে তারা তো বিজেপিকে ভোট দেবে। সেই জন্য তারা একটা রোটানোর চেষ্টা করছে যে বলছে কেউ কিন্তু সিএ ফর্ম ফিল আপ করবে না, কারণ সিএ ফর্ম যদি তোমরা ফিল আপ করো তাহলে তোমরা ভারতের নাগরিক আর থাকবে না। কিন্তু তারা আদতে ভারতের নাগরিক নয়, তারা কিন্তু ফিল আপ করতে হবে। তারা যদি ফিল আপ না করে তাহলে তাদেরকে কিন্তু এসআইআর এর দ্বারা তাদের একটা ভয়ের পরিবেশ তৈরি হতে পারে। তো সেটাই কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে যারা বাংলাদেশে অনুপ্রবেশকারীরা ছিল, স্পেশালি যারা বাংলাদেশি মুসলমানরা ছিল, তারা কিন্তু এখন ভয়ে ভয়ে পালাচ্ছে। দেখো আমাদের ভারতের যারা মুসলমান আছে, আমাদের পশ্চিমবঙ্গের যারা মুসলমান আছে, তাদের কিন্তু ভয়ের বা চিন্তার কোনো কারণ নেই, কারণ তারা হচ্ছে আমাদের দেশের নাগরিক। কিন্তু এই বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এদেরই আসল চিন্তার কারণ, আর এরা আমাদের দেশের নাগরিক নয়, তাই এদের ভয় হয়েছে বলে এরা পালাচ্ছে। শুধুমাত্র এরা নয়, এরপরে যে ভিডিওটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে দেখো এই উত্তর 24 পরগনার ঘটনা। সেখানকার এই সমস্ত বাংলাদেশের অনুপ্রবেশকারীরা সেখানে পরিযায়ী কাজ করতো বা শ্রমিকের কাজ করতো। ঠিক আছে, সেখানে বাড়ি বাড়িতে কাজ করতো, কিন্তু তারা এই ভয়টাতে, এই এসআইআর হবার ভয়ে তারা সবাই কিন্তু রাতারাতি ছেড়ে পালিয়েছে।
তারা পালিয়েছে বলে তাদের বাড়ির যারা মালিকরা ছিল বা তাদের বাড়ির লোকেরা কি বলছে সেটা তোমরা একবার দেখো বা শুনো। জানি না, ওনার মেয়ের নাম রহিমা, তো আমরা রহিমার মা বলে ডাকতাম। হঠাৎই চলে গেছেন, বলেছেন যে এরকম পরিস্থিতিতে আর কাজ করতে পারবেন না। শুনছো? কিন্তু বাংলাদেশ চলে গেছেন এটা বলেননি, কোথায় গেছে আমরা জানি না। হ্যাঁ, এসআইআর মাঝে মধ্যে খবর চললে টিভিতে জিজ্ঞাসা করতো কিরকম খবর, কি খবর হচ্ছে এইসব, তারপর হঠাৎই একদিন চলে গেল। ওনারা যেহেতু ডিটেনশন ক্যাম্পে যেতে চান না, তাই জন্য ওনারা চেষ্টা করছেন যেন এখান থেকে চলে যাওয়া যায়, বাংলাদেশে আবার ফিরে যাওয়া যায়। প্রথমে এক মহিলা কাজ করতো, সে চলে গেল, সে ওকে দিয়ে গেল। ও তো 10-12 বছর কাজ করছিল। তারপর মাঝে মাঝে ওর মেয়ে এসে কাজ করতো। আমরা অন্য লোকদের কাছে শুনতে পাচ্ছি যে ওরা চলে যাবে বলে, ও বলেছিল যে আমাদের তাড়ায় দেবে, ভাব বলছি কি করবো কে জানে। তারপরে ইন দি মিন টাইম ওর ছেলে আর ছেলের বউ চলে গেছে, সেটা আমাদের বলেনি, আমরা পরে লোকের কাছে শুনেছি। তারপর উনি আস্তে আস্তে ওনার ঘরের জিনিসপত্র বিক্রি টিক্রি করে গোছাচ্ছে। তারপর বলেছে যে আমিও যাবো, পুজোর আগে টাকা পয়সা নিয়ে দেনা পাওনা নিয়ে চলে এসেছে। তাহলে তোমরা সবাই শুনলে যে এরা হচ্ছে বিরাটের বাসিন্দা, ঠিক আছে? তো এরা কি বললেন যে এদের বাড়িতে কাজ করতো, কিন্তু তারা সবাই কিন্তু পালিয়েছে। তারা ভয়ে ভয়ে ছিল যে এবার কি হবে, এসআইআর হচ্ছে, তাহলে তারা কোথায় যাবে, আর ডিটেনশন ক্যাম্পে যাওয়ার ভয়ে এরা সবাই পালাচ্ছে। তো এটা থেকে একটা জিনিসের স্পষ্ট হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গে কত বাংলাদেশে অনুপ্রবেশকারীরা আছে, ঠিক আছে? এখানে এবারে দেখো তৃণমূল থেকে, সিপিএম থেকে অনেক মানুষ বলছে যে এটা কিন্তু বিএসএফ এর দেখার দায়িত্ব, কিন্তু তোমরা সবাই জানো যে আমাদের পশ্চিমবঙ্গের পুরো জায়গাটা কিন্তু এখনো ফেন্সিং হয়নি, বা রাজ্য কিন্তু জমি দিচ্ছে না ফেন্সিং করার জন্য, তাহলে ফেন্সিং করা যাচ্ছে না। এবং ফেন্সিং করা না গেলে অনেক জায়গা কিন্তু ফাঁকা আছে, বা অনেক জায়গায় তোমরা নদী বা অনেক বড় বড় জঙ্গল তোমরা দেখতে পাবে, সেসব জায়গায় ফেন্সিং করা সম্ভব নয়। তো সেই সব জায়গা দিয়ে এই সমস্ত অনুপ্রবেশকারীরা আসে, সেটা বিএসএফ এর অবশ্যই দায়িত্ব আরো বেশি করে পাহারা দেওয়া, যাতে এরা আসতে না পারে। কিন্তু আমরা কি দেখছি যে বিএসএফ এদিকে আটক করছে, তো আমি তো বলবো এদিকে আটক করাচ্ছে, এদিকে ছেড়ে দেওয়া ভালো, এদিকে যেতে দেওয়া ভালো, কিন্তু দেখা দরকার যেন এরা আবার ফিরে আসতে না পারে। কারণ আমরা শুধু শুধু এদের খরচা বহন কি জন্য করবো? দেখো এদিকে ফিরছে, আবার পাঠাতে হবে ডিটেনশন ক্যাম্পে, ডিটেনশন ক্যাম্প থেকে আবার তারা বাংলাদেশে ফিরে যাবে বা অন্য জায়গায় তাদেরকে পাঠানো হবে, কিন্তু এটা তো আমাদের সরকারের একটা খরচ হচ্ছে না। তো এরা যখন যেতে চাইছিল আমার হিসাবে বলা হয়েছে চলে যায় ভালো, কিন্তু তারাই বেশি ভালো বুঝবে, তো তারা যেটা করছে সেটা ঠিকই করছে। কিন্তু তাও আমি যে ঘটনাটা তোমাদের দেখালাম সেটা দেখে তোমরা বুঝতে পারছো যে কত পরিমাণ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, পেশারি মুসলমান অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে যারা এসছেন, তারা এখানে এসে কাজকর্ম করতে লেগে গেছেন এবং এদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই, তাই তাদের ভয় হচ্ছে এবং তারা এখান থেকে পালানোর চেষ্টা করছেন। এবার দেখো এই ঘটনাটা যখন শুভেন্দু অধিকারী জানতে পারলেন, তিনি কি বললেন সেটা একবার তোমরা শুনো, শুনলে তোমরা সত্যি অবাক হবে। 4 তারিখে ফর্ম ডিস্ট্রিবিউশন হওয়ার পরে ফর্ম যখন রিটার্ন আসবে, যে ফর্মগুলো রিটার্ন আসবে না বাংলাদেশি মুসলিম, তাদেরকে তো বিএসএফ রিপোর্ট করবে সীমান্ত এলাকায়। শুনলে তো কি বললো, যে 4 তারিখে আগে কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন যে আপনারা পালিয়ে যান, কারণ এই 4 তারিখের পর যখন ইমিগ্রেশন ফর্ম হয়ে যাবে তখন তাদেরকে ডিটেন করা হবে, তাহলে সেই থেকে যদি বাঁচতে যান তাদেরকে পালাও, শুভেন্দু অধিকারী স্পষ্টতই জানিয়ে দিলেন। এবার এই ঘটনাটা নিয়ে তৃণমূল থেকে কি বলা হচ্ছে সেটাও কিন্তু আমাদের জানা দরকার। তাহলে চলো কুণাল ঘোষ কি বলছে সেটা একবার শুনে নিই। আমরা তো পরিষ্কার ভাবে বলছি যে যদি কোনো একজনও অবৈধ কেউ থাকেন, এই দায় তো অমিত শাহের বিএসএফ এর, সেই ব্যক্তি ঢুকলো কি করে? আইন বদল করে সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটারের বদলে সীমান্ত রেখা থেকে 50 কিলোমিটার করে নিয়েছে বিজেপি। তো তাহলে সেখানে থাকলো কি করে? তো দায় তো বিএসএফ এর। অমিত শাহ তাহলে শুনলে তো কুণাল ঘোষের মন্তব্যটা, তিনি কিন্তু সমস্ত দোষটা চাপিয়ে দিল বিএসএফ আর অমিত শাহর উপরে। কিন্তু এটা তো কেউ বলছে না, বা এটা তৃণমূল থেকে বলছে না যে এতে এই যে অনুপ্রবেশকারীরা এখানে এসে আসছেন বা থাকছেন, এতে কিন্তু তৃণমূলের সাপোর্ট দিচ্ছে, কারণ তাদের একটা ভোট ব্যাংকের রাজনীতি আছে। সেই ঘটনাটা তো এরা একবারও বলছে না, বা এটা একবারও মনে করানোর চেষ্টা করছে না। এরা কিন্তু সমস্ত দোষ চাপানোর চেষ্টা করছে, কিন্তু এটা অবশ্যই বিএসএফ এরও আরো বেশি নজরদারি দেওয়া দরকার। এইরকম এত পরিমাণ অনুপ্রবেশকারীরা আমাদের পশ্চিমবঙ্গে আছে, বা এরা আসছে কি করে, এটা বিএসএফ এর উপর অবশ্যই প্রশ্ন উঠেই যাচ্ছে। তো তোমরাও কি বলো, তোমাদের কি মনে হয় না যে এটা একটা প্রশ্ন উঠছে যে বিএসএফ কিন্তু এত পরিমাণ অনুপ্রবেশকারীরা আটকাতে পারছে না কেন? এত পরিমাণ, মানে পরিমাণটা তোমরা দেখো, এত পরিমাণ মানুষ কিন্তু যারা বাংলাদেশের অনুপ্রবেশকারী, যাদের বৈধ কাগজপত্র নেই, তারা কিন্তু সরাসরি চলে আসছে পশ্চিমবঙ্গে এবং আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে এখানে কাজ করতে লেগে যাচ্ছে, এখানে থাকতে লেগে যাচ্ছে, তার সাথে সাথে এখানকার যে মেয়েরা আছে তাদেরকে বিয়ে পর্যন্ত করে নিচ্ছে। তোমরা সেটাও দেখেছো, অনেক জায়গাতে অনেক খবরে আমরা সেটা দেখেছি। এরপর তোমাদেরকে যে আমি বক্তব্যটা শোনাবো সেটা হচ্ছে শতরূপ ঘোষের, সিপিএম এর নেতা। তো সে কি বলছে সেটা একবার শুনি, তারপর আমরা এটা নিয়ে আর একটুকু বিশ্লেষণ করবো। চলো শোনা যাক। একটা এমন থার্ড ক্লাস অপদার্থ
লোক বাংলাদেশ থেকে বিনা বাধায় ভারতে ঢুকে আসে, আর 25 লক্ষ লোক বেআইনিভাবে ভারতে বসবাস করার পরে বিনা বাধায় ভারত থেকে বাংলাদেশে চলে যায়। এরকম একটা থার্ড ক্লাস স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের ইতিহাসে কোনোদিন এসেছে? যার দলের নিজের নেতা শুভেন্দু অধিকারী পরোক্ষে প্রত্যেকদিন অমিত শাহ যে কত বড় ব্যর্থ, কত বড় অপদার্থ তার বিজ্ঞাপন প্রকাশ করছে। তাহলে তোমরা শুনলে তো শতরূপ ঘোষ কি বলছে। এই শতরূপ ঘোষ বা সিপিএম এর কথার কোনো মূল্য নেই। কেন আমি এই কথাটা বলছি? কারণ তোমরাই দেখবে এসআইআর বিরোধিতা করে এরাই কিন্তু রাস্তায় আন্দোলন করছে সবচেয়ে বেশি। আর আমরা তোমাদের দেখিয়েছিলাম সিপিএম এর অনেক বুদ্ধিজীবীরা, সিপিএম এর যারা প্রাক্তন কর্মীরা ছিল বা সিপিএম এর যারা প্রাক্তন মানুষেরা ছিল, তারা কিন্তু কি বলছেন সেটা তোমরা শুনেছো তো। আমি দুটো ভিডিও করেছি, সেখানে তোমরা দেখেছিলে তারা কিন্তু এসআইআর এর সাপোর্ট করছেন এবং সাপোর্ট করছেন না, এবং তারা বলছেন বাংলাদেশে অনুপ্রবেশ যারা আছে তাদেরকে কেন তাড়ানো হচ্ছে। তাহলে এখানে এসে শতরূপ বাবু যে ডায়লগটা দিলেন সেটা কতটা যুক্তিযুক্ত বা যথাযথ সেটা তোমরাই কমেন্ট করে জানাও। আমি তোমাদের পুরো ভিডিওটা দেখালাম, এটা থেকে একটা জিনিসই স্পষ্ট হয়ে গেল যে বাংলাদেশে অনুপ্রবেশকারী যে সংখ্যাটা যে সেটা কিন্তু প্রচুর, আর এসআইআর কিন্তু প্রচুর মানুষের নাম অবশ্যই উঠে আসবে। সেটা এই সমস্ত ভিডিওগুলো বা এরা যে এই দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে এই সমস্ত ঘটনা দেখেই বুঝতে পারা যাচ্ছে। আর তারা এখান থেকে পালাচ্ছে তার প্রধান কারণ হচ্ছে ভয়, ডিটেনশন ক্যাম্পে যাবার ভয় বা সুন্দরবন বা আন্দামানে ছেড়ে দেবে সেই ভয়টাতে এরা এখান থেকে পালাচ্ছে। তোমরাও যদি আমার সাথে সহমত হয় অবশ্যই ভিডিওটা লাইক করো, একটা কমেন্ট করো, আর তোমাদের কি মতামত আছে, তোমরা এটা নিয়ে কি ভাবছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।